জামাইবাবু তো কাজ করে না, এখানে সেখানে ঘুরে বেড়ায়। দিদি বলেছিল মাস গেলে বাড়ি ভাড়া মাসের হাতে দেবে, কিন্তু বাড়ির টাকা তো দেওয়া দূরের কথা, তারা আমাদের সঙ্গে খাওয়া দাওয়া করতো। বাড়ি ভাড়া যখন আমাদের বন্ধ হয়ে যায়, তখন আমাদের তো না খেয়ে দিন কাটানোর মতো অবস্থা হয়। আমাদের যা জমানো টাকা ছিল, আমরা সেই টাকাগুলো ভেঙে খেতে শুরু করেছিলাম। এমনকি আমার বাড়ির অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে আমার কাছে যেটুকু জমানো টাকা ছিল, সেই টাকা ভেঙে আমাকে ডাল চাল এনে বাড়ির লোকের পেট ভর্তি করতে হয়েছিল। আমার বাড়ির সমস্ত ভার আমার ঘাড়ে এসে পড়েছিল। বাড়ির অবস্থা যখন খুব খারাপ হতে শুরু করে, তখন মাসি আমার দিদিকে বলেছিল, তোরা তো বাড়ি ভাড়া দিতে চেয়ে সেটাও দিস না, তাই আগে যেমন চাকরি করছিস এখন তুই চাকরি জয়েন কর, না হলে আমাদেরকে না খেয়ে মরতে হবে। আমার মাসির এই কথা শুনে দিদি মাসির উপরে অনেক রাগ করেছিল। সে বলেছিল দিদি বাইরে গিয়ে কাজ করবে, জামাইবাবু নাকি এটা একদমই পছন্দ করে না। আমাদের এরকম না খেয়ে দিন কাটাতে হচ্ছিল। সেদিন আমরা সারাদিন না খেয়েছিলাম। তারপর মাসি না পেরে আমার হাত ধরে অনেক রিকোয়েস্ট করে বলেছিল যেমন করে হোক দুটো খাবারের ব্যবস্থা করতে। আমি আর না খেয়ে থাকতে পারছি না, তুই না হয় নিজের জমানো টাকা বের করে আমাদের সবার জন্য খাবারের ব্যবস্থা কর, না হলে আমরা তো না খেয়ে মারা যাব। ওই সময় মাসিকে আমি আর বলতে পারিনি যে আমার জমানো টাকা তো আমি অনেক আগেই শেষ করে ফেলেছি। মাসি অনেক আশা করে আমার হাত ধরে বলেছিল যাতে আমি খাবারের ব্যবস্থা করি। আমি মাসিকে মায়ের মতো করে অনেক ভালোবাসতাম ও তার খেয়াল রাখতাম, কারণ আমার একটু বড় হওয়ার পরে মাসি আমার ব্যাপারে সব কিছু সত্যি কথা আমাকে বলে দিয়েছিল। মাসি আমার থেকে কোনো কিছু লুকায়নি। সেদিন মাসির কথা শুনে আমি একটা ব্যাগ নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলাম খাবারের সন্ধানে। ভেবেছিলাম যে কোনো দোকান থেকে আমি জিনিসপাতি কিনে নিয়ে আসি, সেখান থেকে না হয় চাল ডাল ধার নিয়ে আসবো। কিন্তু যখন আমি ওই দোকানে গিয়ে বললাম যে আমি কিছু জিনিস ধার নেব, তখন সেই দোকানদার আমাকে ধার দেয়নি। তারা বলেছিল নগদ টাকা ছাড়া কোনো জিনিস আমাকে দেবে না। বাধ্য হয়ে ওই ছেলেটির দোকানে গিয়েছিলাম, এবং আমার মনে একটা ভরসা ছিল যে ওই ছেলেটি দোকানে গিয়ে ধার চাইলে সে ছেলেটি আমাকে ধারের জিনিস দিতে রাজি হবে। তাই আমি ওই ছেলেটির দোকানে গিয়ে চাল ধার করে নিয়ে এসেছিলাম, এবং সেই ছেলেটিকে বলেছিলাম আমি 2-1 দিনের মধ্যে তার টাকা শোধ করে দেব। তখন ওই ছেলেটি আমাকে বলেছিল সে নাকি আমার কাছে কোনো টাকা নেবে না, কারণ সে আমাকে সাহায্য করেছে। কিন্তু আমি তাকে বলেছিলাম আমি কারো কাছে সাহায্য নেব না, আমি 2-1 দিনের মধ্যে টাকা শোধ করে দেব। তুমি আমার কেউ নয়, আমি কেন একজন অচেনা ছেলের কাছে সাহায্য নেব? ছেলেটি তখন বলেছিল আমি তোমার ব্যাপারে সব কিছু জানি, তোমাদের বাড়িতে অনেক অসুবিধা আছে, তাই আমি তোমার একটু সাহায্য করতে চাই। এর আগের দিন আমি তোমাকে যে কথাটি বলেছিলাম, সে কথার জন্য তুমি আমাকে খারাপ ভেবে বসেছিলে, কিন্তু আমি তোমাকে সত্যি খুব পছন্দ করি। শুধু তাই নয়, আমি তোমাকে বিয়ে করতে চাই, এবং খুব তাড়াতাড়ি তোমাদের বাড়িতে আমার বাবা মাকে যেতে বলবো। জানি না কেন আমি তো ওই ছেলেটাকে পছন্দ করতাম না, কিন্তু মনে মনে তার ব্যাপারে আমিও ভাবতাম, এবং তার কথাবার্তা শুনে খুব ভালো লেগেছিল, কারণ ওই ছেলেটি অসুবিধার সময় আমার সাহায্য করেছিল। তার দোকান থেকে জিনিসপাতি নিয়ে আসি, পরে বাড়িতে রান্না করি। আমি তার ব্যাপারে ভাবতে শুরু করেছিলাম। কোথাও না কোথাও আমার ওই ছেলেটির কথা শুনে বেশ ভালোই লেগেছিল। বাড়ি এসে তাড়াতাড়ি রান্না করে বাড়ির সবাইকে খেতে দিয়েছিলাম, এবং মাসি আমাকে জিজ্ঞেস করেছিল যে আমি চাল ডাল কোথা থেকে জোগাড় করেছি। আমি তখন মাসিকে সব কিছু সত্য কথা বলে দিয়েছিলাম। তখন মাসি আমাকে বলেছিল এইভাবে অচেনা ছেলের কাছে সাহায্য নেওয়ার কোনো দরকার নেই, আমাদের কাছে টাকা পয়সা হলে ওই ছেলেটির ধার শোধ করে দেব। আমি তখন মাসিকে বললাম মাসি আমাদের কাছে টাকাই বা কোথা থেকে আসবে? আমি যা চাল ডাল নিয়ে এসেছি এতে তো 2-1 দিন চলে যাবে, তারপরে আমরা কি করব? মাসি তখন বলল তাই তো, আমি তো এই ব্যাপারে ভেবে দেখিনি। সেদিন মাসিকে একটি লোক টাকা দিতে এসেছিল। আসলে আমাদের উপরের ঘরে যে লোকটি ভাড়া থাকতো, সেই লোকটা আমার মাসির হাতে 3 মাসের বাড়ি ভাড়া দিয়েছিল। লোকটা তার স্ত্রীকে নিয়ে মাসের উপরের ঘরে আগে ভাড়া থাকতো। লোকটা এতটা সৎ ছিল যে তার 3 মাসের বাকি টাকা মাসিকে দিয়েছিল। আমরা তো এই ব্যাপারে ভুলেই গেছিলাম যে ওই লোকটার কাছে আমরা 3 মাসের টাকা পাই। ওই টাকা পাওয়ার পরে মাসি আমাকে বলেছিল আমি যাতে ওই দোকানদারের ধার শোধ করে দিয়ে আসি। মাসির কথা মতো সেদিন আমিও ওই ছেলেটির দোকানে গিয়েছিলাম টাকা শোধ করতে, কিন্তু ওই ছেলেটি আমার কাছে কোনো টাকা পয়সা নেয়নি। সে বলেছিল আমি তোমার কাছে কোনো টাকা নিতে পারবো না, আমি মন থেকে তোমার সাহায্য করতে চাই, এবং খুব তাড়াতাড়ি আমি তোমাদের বাড়িতে সুমন্ত পাঠাবো। আমাকে আর এই কথা বলে লজ্জা দেবেন না, আমি তোমাকে অনেক ভালোবাসি, কারণ আমার ভালোবাসা তখনই সার্থক হবে যখন আমি তোমাকে নিজের বাড়ির বউ করতে পারবো। তাই আমি 2-1 দিনের মধ্যে বাবা মাকে নিয়ে তোমাদের বাড়িতে যাব, এবং আমি খুব ভালোভাবে জানি তুমি আমাকে মনে মনে পছন্দ করো, কিন্তু বলো না।
ছেলেটা কিন্তু আমার মনের কথা বুঝে গেছিল। সে ঠিকই বলেছিল যে আমি তাকে মনে মনে পছন্দ করতে লেগেছিলাম তার ভালো ব্যবহার দেখে। ছেলেটার নাম সাবেদ বলেছিল, আমাদের বাড়িতে কোনো কিছুর অভাব হবে না, আমি তোমাকে অনেক সুখে রাখবো। আমি তখন সাবেদের কথা শুনে তাকে বলেছিলাম, আমি তোমার জন্য অপেক্ষা করে থাকবো। সে বলেছিল 2 দিনের মধ্যেই নাকি আমাদের বাড়িতে আসবে। সেদিন আমি বাড়ি গিয়ে নিজের মনে মনে হাসতে শুরু করেছিলাম। সেদিন আমি খুব খুশি ছিলাম। আমাকে দেখে বাড়ির লোক মানে মাসির মেয়েরা বলছিল, আমি কেন এভাবে নিজের মনে মনে হাসছি? আমার কি কোনো লটারি লেগেছে? মাসির মেয়েরা এসব কথা বলে আমাকে রাগাতে শুরু করেছিল। তারপর 2 দিন পরে সাবেদ যখন সত্যি আমাদের বাড়িতে এসেছিল, তারও আমার বিয়ের ব্যাপারে কথা বলতে, তখন মাসি এই বিয়েতে রাজি হয়নি। কিন্তু মাসি যখন এই বিয়েতে রাজি হয়নি, তখন সাবাদের মা বাবাও বলেছিল তারা কোনো পণ নেবে না, বিয়েতে যা খরচ হবে তারা তাই দেবে। আমার মাসি যখন এই বিয়েতে রাজি হয়নি, তখন সাবেদ ও তার বাবা মা অনেক জোর করে আমার মাসিকে রাজি করিয়েছিল। আমার মাসি তখন তাদেরকে বলেছিল আগে তাদের ব্যাপারে খোঁজ খবর নেবে, তারপরে না হয় এই বিয়েতে রাজি হবে। আমি তো এটাই বুঝতে পারছিলাম না মাসি কী কারণে সাবেদকে আমার জন্য পছন্দ করতে রাজি ছিল না। সাবেদ ও তার বাবা যখন অনেক জেদ করেছিল, তার কিছুদিন পরে মাসি তার 2 মেয়ে রিমি ও বিধিকে নিয়ে সাবেদদের বাড়িতে গিয়েছিল। সেখান থেকে যখন তারা সন্ধেবেলায় ফিরে এসেছিল, তখন মাসির মেয়েরা আমাকে বলেছিল, বাহ দিদি, তোর তো কপাল খুলে গেছে, ওরা অনেক বড় লোক, ওদের অনেক বড় বাড়ি আছে এবং বাড়িতে সব কিছু সুযোগ সুবিধা রয়েছে, তুই তো সেখানে গিয়ে রাজরানীর মতো থাকবি। কিন্তু মাসির মুখ দেখে আমি বুঝে গেছিলাম মাসি খুব একটা খুশি ছিল না। কিন্তু আমি মাসিকে রিকোয়েস্ট করেছিলাম মাসি যাতে আমার বিয়ে সাবেদের সঙ্গে দেয়। মাসির মন খারাপ দেখে তখন আমারও খুব মন খারাপ হয়। তখন মাসি আমার কাছে এসে বলে, মন খারাপ করিস না, তোর খুশির জন্য আমি ওদের কথা দিয়েছি যে তোর বিয়ে সাবেদের সঙ্গে হবে। মাসি এই বিয়েতে রাজি হয়েছে, সেটা শুনে আমি ভীষণ খুশি হয়েছিলাম। তারপর দেখতে দেখতে আমাদের বিয়ের দিন চলে আসে। আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি যে ছোট থেকে এত কষ্ট সহ্য করার পরে আমার একটা ভালো এত ঘরে বিয়ে হবে। তারপর বিয়ের দিন আমার শ্বশুরবাড়ি থেকে বিয়ের সমস্ত গয়নাকাটি কাপড় চোপড় দিয়ে পাঠিয়েছিল, এমনকি মাসির মেয়ের জন্য অনেক দামি দামি জামা কাপড় দিয়ে পাঠিয়েছিল। আমার বিয়েটা মাসির বাড়ি থেকে হয়নি, একটি ম্যারেজ হলে আমার বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেদিন সকালবেলাতেই আমরা সবাই মিলে ওই ম্যারেজ হলে চলে গিয়েছিলাম। ম্যারেজ হলে যাওয়ার পরে আমি যখন তৈরি হয়ে বসেছিলাম, তখন মাসি আমার পাশে এসে বলেছিল, তুই তো আজকে বিদায় হয়ে চলে যাবি, তাই আমি আজ নিজের হাতে তোর জন্য পায়েস রান্না করেছি। অনেক ভালোবেসে তোর জন্য এই পায়েস রান্না করেছি। আমি জানি তুই আমার হাতের পায়েস খেতে অনেক ভালোবাসিস। যদিও আমার কিন্তু ওই সময় কিছু খাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু মাসি যেহেতু অনেক ভালোবেসে পায়েসটা এনেছে, তাই আমি একটুখানি খেয়েছিলাম, মাসিকে আর না বলিনি। তারপর বিয়ের পরে যখন বিদায় হয়ে শ্বশুরবাড়িতে আসি, তখন শ্বশুরবাড়ি দেখে আমি তো খুব খুশি হয়েছিলাম, কারণ আমার শ্বশুরবাড়ি অনেক বড় ছিল। ওদিকে আমার বর তো আমার সঙ্গে সময় কাটানোর জন্য খুব উত্তেজিত হয়েছিল। তারপর ফুলসজ্জা রাতে আমি যখন বরের জন্য অপেক্ষা করে বসেছিলাম, তখন বর আমার কাছে এসে হাত দুইটা ধরে বলেছিল, জীবনে যে মেয়েকে ভালোবেসেছি সে মেয়েকে বিয়ে করেছি এবং তোমাকে বিয়ে করে আমি নিজের ভালোবাসা সার্থক করেছি। আমি তোমাকে নিজের জীবনে পেয়ে খুব খুশি। বর যখন আমাকে ভালোবেসে এই কথাগুলো বলছিল, তখন জানি না কেন আমার শরীর খুব খারাপ করছিল। এমনকি তখন আমার মনে হচ্ছিল যেন দম বন্ধ হয়ে যাচ্ছে, আমার চোখটা যেন বন্ধ হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, মনে হচ্ছিল আমার পেটের ভেতর থেকে যেন সব কিছু বেরিয়ে চলে আসবে। যদিও বা আমি ওই পায়েস ছাড়া আর কিছু খাইনি। আমি চেষ্টা করেছিলাম বরের কথায় ধ্যান দিতে, কিন্তু আমি আর পারছিলাম না। হঠাৎ করে আমার শরীর অনেক বেশি খারাপ হয়েছিল। ধীরে ধীরে আমি সব কিছু আবছা দেখতেছিলাম, বরের কথা আমি কিছুই বুঝতে পারছিলাম না। হঠাৎ করে আমার মুখ দিয়ে সাদা রঙের ফেনা উঠতে শুরু হয়ে যায়। আমার মুখ দিয়ে ফেনা উঠতে দেখে বর আমাকে জোরে ধরে বলেছিল, নিধি, তোমার কি হয়েছে বলো। শুধু এই কথাটা আমার কানে এসেছিল। তারপরে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম, আমার আর কোনো হুঁশ ছিল না। চোখ খুলে দেখলাম আমি হাসপাতালে আছি এবং আমার পাশে কেউ নেই। একজন নার্সকে দেখতে পেয়ে তখন জিজ্ঞাসা করলাম, আমি হাসপাতালে কেন? তখন নার্স বলেছিল, আমাকে নাকি বিষ দিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছে। আমি তখন নার্সকে জিজ্ঞাসা করলাম, আমার বাড়ির লোক কোথায়? তখন নার্স বলেছিল, আপনার বাড়ির লোক সবাই বাইরে দাঁড়িয়ে আছে। আমার জ্ঞান ফিরে এসেছে দেখে নার্স ডাক্তারকে ডেকে নিয়ে এসেছিল। ডাক্তার যখন আমার চেক আপ করছিল, তখন ডাক্তার বলেছিল, এটা নাকি পুলিশ কেস।
তাই পুলিশকে ফোন করতে হবে। ওই সময় আমার মাসি হাসপাতালের রুমে এসে কেঁদে কেটে ডাক্তারকে বলেছিল আমার মেয়েকে ওর শ্বশুরবাড়ির লোকেরাই হত্যা করার চেষ্টা করেছে। ওই সময় আমার শ্বশুরবাড়ির লোকেরাও হাসপাতালের রুমের ভিতরেই ছিল। আমার শাশুড়ি তখন মাসির কথা শুনে বলল, আপনি এটা কী ধরনের কথা বলছেন? আমরা বৌমাকে কেন হত্যা করব? আমরা তো নিজে পছন্দ করে আমাদের ছেলের জন্য বউ কেড়ে নিয়ে এসেছি, তাহলে আমরা কেন হত্যা করব? এই সময় বর কাছে এসে আমার হাত ধরে বলল, আমি বা আমার পরিবারের লোক কখনোই জঘন্যতম কাজ করতে পারে না, কারণ আমি যেমন তোমাকে ভালোবাসি আমার পরিবারের লোকজনও তোমাকে ততটাই ভালোবাসে। তাই আমাকে বিশ্বাস করো, আমরা এরকম কিছুই করিনি। ডাক্তার বলেছিল আমি যখন শেষ খাবার খেয়েছি, শেষ খাবার খেয়েই নাকি অসুস্থ হয়েছি। আমি তখনই বুঝে গিয়েছিলাম কে আমাকে হত্যা করার চেষ্টা করেছে। আমি ওই সময়ে ডাক্তারকে পুলিশ ডাকতে বারণ করেছিলাম, কিন্তু ডাক্তার আমার কোনো কথা শোনেনি। তারা বলেছিল পুলিশ নাকি আগেই চলে এসেছে। পুলিশ আসার পরে যখন আমাকে জিজ্ঞেস করেছিল যে কে আমাকে হত্যা করার চেষ্টা করেছে, তখন পুলিশকে বলেছিলাম আমি এই ব্যাপারে কিছুই জানি না এবং আমার মনে হয় না যে কেউ আমাকে হত্যা করার চেষ্টা করেছে। পুলিশ যখন আমাকে জিজ্ঞেস করেছিল যে আমার কি কারো উপরে সন্দেহ আছে, তখন আমি ইচ্ছা করে পরিষ্কার ভাষায় পুলিশকে বলেছিলাম যে না, আমার কারো উপরে কোনো সন্দেহ নেই। তখন পুলিশ সেখান থেকে চলে গেছিল। পুলিশ চলে যাওয়ার পরে আমি মাসিকে নিজের কাছে ডেকেছিলাম এবং সরাসরি জিজ্ঞেস করেছিলাম যে সে আমাকে কেন হত্যা করার চেষ্টা করেছে। তখন মাসি কাঁদতে কাঁদতে বলেছিল, আমি তোকে কেন মারব? আমি তোকে নিজের হাতে বড় করেছি, তাহলে আমি কেন তোকে হত্যা করব? তখন মাসিকে বলেছিলাম এই প্রশ্নটার উত্তরটা তো তুমি দেবে। আমি তোমার কাছে জানতে চাই, তুমি তো আমাকে মায়ের মতো করে বড় করেছো, তাহলে তুমি আমাকে কেন মারার চেষ্টা করলে? দয়া করে তুমি আমাকে আর কোনো মিথ্যে কথা বলবে না, তুমি আমাকে সব কিছু সত্যি কথা বলো। আমার থেকে কোনো কিছু লুকিয়ে আর কোনো লাভ নেই। মাসি যখন বুঝে গিয়েছিল আমি সব কিছু জানতে পেরেছি, তখন সত্যি কথা বলতে বাধ্য হয়েছিল। তখন আমার মাসি যেটা বলেছিল সেটা শুনে তো আমি খুবই আশ্চর্য হয়েছিলাম। সে বলেছিল আমার বিয়ে হয়ে গেলে তার সেবা ও যত্ন কে করবে, কে তার খেয়াল রাখবে, তার সংসারের সমস্ত কাজকর্ম কে করবে, এবং তার যেহেতু বয়স হয়েছে তাই তার সঙ্গে কে থাকবে। এই কারণে মাসি চাইনি যে আমার বিয়ে হয়। তাই ওই পায়েসের মধ্যে বিষ দিয়ে মাসি আমাকে খাইয়েছিল যাতে আমি মরে যাই, এবং আমার মারা যাওয়ার পরে সে আমার শ্বশুরবাড়ির লোকদের উপরে আরোপ লাগাবে যে তারা নাকি আমাকে হত্যা করেছে, এবং এই সুযোগে তারা যখন নিজের প্রাণ বাঁচানোর চেষ্টা করবে তখন মাসি 20 থেকে 30 লাখ টাকা তাদের কাছে হাত দিয়ে নেবে। তাই মাসি আমাকে হত্যা করার চেষ্টা করেছিল এবং মাসি ভেবেছিল ওই 20 থেকে 30 লাখ টাকা দিয়ে তার বাকি জীবনটা ভালোভাবে কেটে যাবে। এই ভেবে মাসি সব কিছু প্ল্যান করেছিল, কিন্তু উপরওয়ালার কৃপায় আমি বেঁচে গেছি। মাসি তো এটা জানার চেষ্টাই করেনি যে আমি তো আগে থেকেই তাদের জন্য ভেবে রেখেছিলাম যে শ্বশুরবাড়ি যাওয়ার পরে বরকে বলবে আমাকে যাতে কোনো একটা কাজে নিযুক্ত করে, এবং সেখান থেকে যা টাকা পাবো সেই টাকা আমি মাসিকে দিয়ে দেবো, তাহলে মাসির সংসারটা চলে যাবে। আমি যখন মাসিকে বলেছিলাম যে আমি তার জন্য আগে থেকেই সব কিছু ভেবে রেখেছিলাম, তখন মাসি অনেক লজ্জিত হয়ে আমার কাছে ক্ষমা চেয়েছিল। আমি আর পুলিশকে ফোন করে ডাকিনি, কারণ যতই হোক মাসি আমাকে মানুষ করেছে, তাই আমি মাসিকে আর কোনো রকম কষ্ট দিতে চাইনি। এবং সেও যেহেতু বুঝতে পেরেছিল যে সে অনেক বড় ভুল কাজ করেছে, তাই আমাদের মধ্যে সব কিছু মিটমাট হয়ে গেছিল। আমাদের মধ্যে সব কিছু মিট হয়ে যাওয়ার পরে বড় আমাকে চাকরি করতে দেয়নি। সে বলেছিল তোমাকে চাকরি করার দরকার নেই, তাই সে মাসিকে সংসার চালানোর খরচ দিত। শুধু তাই নয়, মাসির ছোট মেয়ে যখন বড় হয়ে উঠেছিল তখন আমার বর তার ভালো ঘরে বিয়ে দিয়েছিল। এখন আমার মাসিরও কোনো কিছুর অভাব হয় না, বরং আমাকে অনেক ভালোবাসে। আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি, এরকম বর পেয়ে এবং বরের সুস্থ থাকার কামনা করি। আমি বরের সঙ্গে অনেক সুখে আছি। বন্ধুরা, এই গল্পটি ভালো লাগলে